বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতিকে রাখা বা তাকে দিয়ে এটা করানোর পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নাই বা প্রয়োজনও নাই, বা সেটি আমি করব না। কথা হচ্ছে তাকে যদি সবাই মিলে একমত হয়ে না রাখতে পারতো শুরু থেকেই, সেটা একরকম ভালো হতো। এই আলোচনা বহুবার হয়েছে। মাঝখানে এসে যখন রাষ্ট্রপতিকে সরানোর দাবি এনসিপি তুলল, তখন এই এনসিপি, জামায়াত ইসলাম এবং বিএনপি তিনটা দল আপনি নিশ্চিত থাকতে পারেন কাকে রাষ্ট্রপতি করা হবে সেই বিষয়ে একমত হতে পারতো না, এবং ওইটাকে কেন্দ্র করে নতুন আর একটা সিচুয়েশন তৈরি হতো এবং ক্ষমতা কোন দিক থেকে কোন দিকে যেত তার হদিস পেতাম না আমরা। ফলে ওই সময় ওই আশঙ্কা থেকে ওনাকে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যা যা চায় তাই যদি আদায় করা যায়, তাহলে একটা নতুন সংকটের মধ্যে আমরা কেন ঢুকবো, এই প্রশ্নটাই ছিল মুখ্য, যে কারণে ওনাকে করা হয়নি। কিন্তু ওই সময় এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ যখন উপদেষ্টা পরিষদে, তো তারা উপদেষ্টা পরিষদে থাকতে তো তাদের 130টার বেশি অধ্যাদেশে সই করেছে, এই রাষ্ট্রপতি সই করেছে। তখনও তো তারা বলে নাই যে এই রাষ্ট্রপতির সই করা অধ্যাদেশ দিয়ে আমাদের বৈধতা আমরা এই পর্যায়ক্রমে নিতে হবে, এটা আমরা নিব না। 1.5 বছর ধরে তো ওনার সই করা অধ্যাদেশের বৈধতা নিয়েই তো এই নাহিদ বা আসিফ নতুন করে বলবার দরকার নেই, সবাই জানে। সেই সরকারের অংশীদার, তাদের অনুগত, তাদের বসানো একজন লোক, তাকে কেন রাখতে হবে, এই ভাবনাটা শুরুতে ভাবলে এটা ভালো ছিল। যখন ভাবা হয়নি, তখন টেকনিক্যাল কারণে ওনাকে সরালে রাষ্ট্রের গতি প্রকৃতি কোন দিকে তখন ঘুরতো, যে জামায়াত, এনসিপি এবং বিএনপিকে সমন্বয় করতে করতে এই সরকারের নাবিশ্বাস উঠেছে। একবার কোন একটা কিছুতে বিএনপির পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে জামায়াত এবং এনসিপির দিকে সরকার ঝুঁকে পড়েছে, আবার এনসিপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে বলা হয় যে এই সরকার বিএনপির পার্ট হয়ে গেছে। এই দুই পক্ষ সমন্বয় করতে করতে তো গলদঘর্ম হয়েছে পুরো টাইমটা এই অন্তর্বর্তীকালীন সরকার, এবং কোন কোন উপদেষ্টা কোন দলের কোন পক্ষের কে কার পারপাস সার্ভ করছে, এই সব অভিযোগ তিনটা দল থেকে সমানে আসতেই থাকতো। সেই অবস্থায় রাষ্ট্রপতি যদি সরিয়ে দিতেন, তাহলে ওই রাষ্ট্রপতিকে তিন পক্ষ একমত হয়ে বসাতে পারতো। ওই বিশ্বাস এদেশের মানুষ কিভাবে বসাতো, কোন প্রক্রিয়ায় বসাতো, ফলে ওই সংকট শুরু হতো না। ফলে রাষ্ট্রপতিকে শুরুতে যেহেতু সরানো হয় নাই, এই রাখাটা রাষ্ট্রের এবং গণতন্ত্র উত্তরণের জন্য অত্যাবশ্যকীয় ছিল। এখন ওনাকে রাষ্ট্রপতি হিসেবে বিএনপি যদি মনে করে যে কতদিন রাখবে, এবং বিএনপির ওনার বক্তব্য, ওনার কাজ, কোনো কিছুকে ওনার বলে আর চালিয়ে দেওয়ার সুযোগ বিএনপিও পাবে না বা কেউ পাবে না। যদি ওনাকে দিয়ে বিএনপি তাদের কাজ, তাদের কথা, তাদের বক্তব্য, তাদের চাওয়াটা ফুলফিল করিয়ে নিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে পারে, তাহলে ওই একজন ব্যক্তি, শুধু ওনার চেহারাটা আপনার অ্যালার্জি হতে পারে, ওনার কোনো কাজ তো কোনো কাজই ওনার কাজ না। আজকের বক্তব্য দেখে আপনি দেখেন নাই যে আজকের যে বক্তব্য ওনার মুখ দিয়ে বলতে হয়েছে যে 16 বছরের ফ্যাসিবাদ, তাদের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে, তারা গণহত্যা করেছে, তারা গণহত্যা করিয়েছে, এবং উনি বলছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফলে ওনার যেই বক্তব্য, ওনার যে কাজ, এইটাকে আপনি ধরে নিতে পারেন যে বর্তমান যে সরকার, সেই সরকারের পলিসি, তাদের চাওয়া, তাদের কাজ, সবকিছুই যদি উনি অক্ষরে অক্ষরে করেন, তাহলে ওনাকে সরিয়ে দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট বিএনপি করবে কি করবে না সেটা বিএনপির উপর ছেড়ে দেন। সেটার জন্য তো গণ অভ্যুত্থানের কোনো চেতনার বাস্তবায়ন, গণ অভ্যুত্থানের যে পরিবর্তিত বাংলাদেশ চাওয়ার যে আকাঙ্ক্ষা, তার কোনোটার সঙ্গে তো ওনার কাজ বা বক্তব্য, কথা সাংঘর্ষিক হচ্ছে না। আপনি পরজোর এটা বলতে পারেন যে হ্যাঁ, ওনার চেহারাটা দেখা আমাদের জন্য একটা পেইনফুল, আমার জন্য এটা, ওনার চেহারাটা দেখাই আমার জন্য অ্যালার্জিক, যে ওই রকম একজন লোককে এখন আমার কেন দেখতে হবে, সেই দাবিটা করতেই পারেন। কিন্তু ওনাকে রাখলে যে রাষ্ট্রের বা নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষার তৈরি হয়েছে, তার যে কোথাও কোনো ঘাটতি হবে এরকম হওয়ার সুযোগ নাই। তার অলরেডি তার নজির আমরা আজকের বক্তৃতায় জেনে গেছি, পেয়ে গেছি। সুতরাং এটা খুব ক্ষতি বৃদ্ধি করবে কিছু এরকম না। এখন ইগো বা আপনি ওনাকে দেখতে পারেন না, ওনাকে রাখবেন না, সেই দাবিও করতে পারেন, কিন্তু সেটাকে কেন্দ্র করে যদি আবার সংসদে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরি হয়, সেটা ঠিক হবে না। বরং আমরা ফোকাসড দেখতে চাই যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাগুলা তৈরি হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে, এখানে আর কোনো ক্রসফায়ার হবে না, এখানে আর কেউ গুম হবে না, এখানে মানুষের ভোটের অধিকার হরণ হবে না, মানুষের বাক স্বাধীনতা হরণ হবে না। এই জিনিসগুলো কিভাবে সরকারি দল এবং বিরোধী দল মিলে রিস্টোর করবে এবং আমাদের সেই অ্যাসুরেন্সটা দিবে, আমরা ওইটা দেখতে চাই। জি, সাইফ মুস্তাফিজ, যেটি শুরুর দিকে শান্ত ভাই বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় 133টার মতো অধ্যাদেশ জারি হয়েছে এবং সবগুলোই জুলাই জাতীয় সনদ থেকে শুরু করে সবগুলোই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সিগনেচারে হয়েছে। তখন কেন এটি করা হলো, আর এখন কেন তার ভাষণ শুনতে এত মানে ওয়াকআউট করতে হলো, এটি একটি দিক। আর রাষ্ট্রের এবং গণতন্ত্রের উত্তরণের জন্যই তাকে রাখাটা আসলে অত্যাবশ্যকীয় ছিল। বিএনপির যে রাজনৈতিক দৈন্যতা এবং দুর্দশা, সেটা আমি আমার সমালোচকের কথা শুনেই আর কি উপলব্ধি আপনারা করতে পারবেন। কারণ তাদের মানে একটা অর্জন হচ্ছে যে চুপ্পুকে দিয়ে এই কথাগুলো বলানো। এটা খুবই মানে তারা যে এই 17 বছর ধরে একটা আন্দোলন বা
সেগুলো যে সফলতার মুখ দেখতে পাইনি, এটা শুনলে আসলে বোঝা যায়। কারণ ক্যালকুলেটিভ ওয়েতে রাজনীতির জায়গা থেকে এরকম শত্রুকে ঘরে বসিয়ে যদি সে মনে করে থাকে আমার যুদ্ধ জয় হয়ে গেল, চুপ্পুকে দিয়ে আমি কথাগুলো বললাম, এর থেকে দুঃখজনক আর কিছু হয় না। এবং চুপ্পু যে ইন্টারিম গভর্নমেন্টের সময় কতটা দুঃখ দুর্দশায় ছিলেন, এই আমাদের একটা কালের কণ্ঠ পত্রিকায় আমরা তাদের একটা ইন্টারভিউ দেখলাম যে মানে এখন কাইন্ড অফ তিনি মুক্তি পেয়েছেন, মানে তারেক রহমান সাহেব তাকে সেই মুক্তিটা দিয়েছে এবং মুক্তি পেয়েই সে তার দুঃখ দুর্দশা বললেন যে আমি অমুক জায়গায় যেতে পারিনি, তমুক জায়গায় যেতে পারিনি, আমাকে একদম গৃহবন্দী করে রাখা হয়েছিল। এখন যেটা বললাম যে সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে তারেক রহমান সাহেব যারা হচ্ছে যে অনেক বেশি সংবিধান মানে কে ভালোবাসেন, মানে আমি যতটুকু জানি যে আমাদের আপসের নেত্রী বেগম খালেদা জিয়া নিজেও বলেছিলেন যে সংবিধানকে আসলে ছুঁড়ে ফেলতে হবে। তো আমার মনে হয় যে বিএনপি সেই আইডিওলজিতে বিলিভ করে। সো নতুন ধারার যে বিএনপি রাজনীতি, যারা আসলে এই মুজিববাদী সংবিধানকে আঁকড়ে ধরে সামনের দিকে আগাচ্ছে, তো সেই জায়গায় সালাউদ্দিন সাহেবের চুপ্পুকে তো লাগতোই এবং তাকে যেন না সরানো হয়, না ফেলানো হয়, সেই জন্য তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সময় সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং তারাও তো একটা অসহায়ের মতো অবস্থা আছে যে তারা আসলে কোন দিকে যাবে, তারা কি বিএনপির সাথে এখানে ইন্টারনালি ফাইট করতে থাকবে নাকি সংস্কারগুলো কাজ করবে? মানে তারা তো সারাদিন দিন রাত গালিগালাজ করছে যে এই সরকার কি করছে, এটা করছে, ওটা করছে। তো তাদের এরকম একটা সিচুয়েশন ছিল যে তারা চুপ্পুকে মানে আমরাও মানে আজকে আমি খুবই অবাক, মানে আমি আজকে মনে হচ্ছিল যে মানে কি ব্যাপার যে আওয়ামী লীগের লোকজন কি আবার সব মানে দেশে চলে আসলো নাকি, বা তারা হঠাৎ করে ফেসবুকে এত সরগরম, মানে চুপ্পুকে অপমান করা হচ্ছে কিন্তু মানে রেগে যাচ্ছে বিএনপি সব আমার পরিচিত ভাই বোনরা। তো এটা তো কাইন্ড অফ খুবই সারপ্রাইজিং, কারণ চুপ্পুকে কবে থেকে তারা ওন করা শুরু করলো এবং চুপ্পু তাদেরকে যেভাবে ওন করছে, মানে আমার কাছে এখন মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব দেশে এসে শুধুমাত্র মানে বিএনপির দায়িত্ব নেন, আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের দায়িত্ব তিনি হয়তো বা নিয়েছেন যে তাদের এই দুঃখ দুর্দশায় তাদেরকে কিভাবে আসলে অ্যাকোমোডেট করা যায়, তাদের রাজনীতিটা কিভাবে সেভ করা যায়, সেই প্ল্যানও আমার মনে হচ্ছে যে আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে ইনক্লুডেড। তো এটা আসলে বাংলাদেশের মানুষ যেটার জন্য আসলে এই জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে, আমি আপনি বা আমরা আজকে যেরকম করে মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা যেভাবে আসলে আজকে সংসদে যেতে পারলাম, আজকে তো একটা খুবই ঐতিহাসিক একটা দিন এবং সেই ঐতিহাসিক দিনটাকে আসলে কলঙ্কিত করলেন বিএনপিরা। এবং বিএনপিদের হাতে সুযোগ ছিল তাকে অভিশংসন করে তাকে একটা মানে অ্যাটলিস্ট সংসদে যেন তাকে এরকম একটা মানে কথাবার্তা তার শুনতে না হতো, এরকম সংবিধানের ভিতরে অনেকগুলো অপশনস কিন্তু ছিল, যেটা কিন্তু আজকের আগে থেকে আলোচনা ছিল। কিন্তু তারা খুবই মানে ইগোইস্টিক ওয়েতে তারা জুলাইকে ধারণ না করে, যেরকম প্রথম দিনে তারা সংবিধান সংস্কার বিষয়ক যে ওটটা ছিল সেখানে যেরকম তারা শপথ নেয়নি এবং আজকেও তারা সেভাবে চালাচ্ছে। এবং ভাই যে বললেন যে এখন আমাদের মূল লক্ষ্য উচিত যেন এটা ফিরে না আসে, ওইটা ফিরে না আসে, ভাতের মূল্য, ভাই আপনাদের মানে আমি কোনো পলিসি দেখি না, সরি টু সে, আপনারা কার্ড দিচ্ছেন এটাকে আমি মানে ভালো বলছি, কিন্তু এখন আমি জানি না, মানে আমাকে একটু যদি জানাতেন ওনারা যেটার খাতটা কোথা থেকে আসবে, বরাদ্দটা কোথা থেকে আসবে। মানে আমার তো অলরেডি আমি একটা ঋণগ্রস্ত দেশ, আমার এই টাকাগুলোর উৎসটা কই হবে? ধরেন তারা তো বলছে 5 থেকে 10 কোটি বা সবাইকে এটার আন্ডার আনবে, এই আমরেলা আন্ডার আনবে। তো এই 50,000 বা 100,000 কোটি টাকা যে প্রতি মাসে তিনি দিচ্ছেন, এটা আসলে কোন খাত থেকে আমরা আনবো? বা আমরা কি আসলে আবার সবাই ট্যাক্স দিতে শুরু করবো? সাধারণ জনগণকে আবার ট্যাক্স দিতে শুরু করবে কিনা? অথবা তারা যে গভর্নরকে বসিয়েছে সে কি এখন থেকে আবার টাকা ছাপানো শুরু করেছে কিনা? তো দেখা যাবে যে আমি 2,000 টাকা বাজারে নিয়ে গেলেও 1 কেজি চাল কিনতে পারছি না। তো এরকম কোনো প্ল্যান পলিসি ছাড়া তারা যেভাবে মানে ইগোইস্টিক ওয়েতে তারা সরকার চালাচ্ছে, এটা সাময়িকভাবে মানে সাধারণ মানুষের কাছে কিছু মানুষের কাছে মনে হতে পারে যে না ঠিক আছে আমাদের প্রতি মাসে হয়তো 12,000 টাকা দিবে, সবাই হয়তো বাসায় বুক বাঁধতেছে, কিন্তু এটা লং টার্ম তো একটা ভয়ানক দিকে আমরা যাচ্ছি। যুক্ত সরকার এবং তাদের যে সংসদ অধিবেশন তার প্রথম দিন, সেই হিসেবে দেশবাসীর আজকে সবার কিন্তু আগ্রহের জায়গা কেন্দ্রবিন্দু ছিল জাতীয় সংসদ অধিবেশন। সেই হিসেবে সবার বেশিরভাগই এই দীর্ঘ 16-17 বছরের যে নানান রকম নিপীড়ন, কষ্ট, গুম, খুন, হত্যা, হামলা, মামলা, নানান রকমের মানে অনাচারের মধ্য দিয়ে গেছে, সেই সবের দুঃখ বেদনার প্রকাশ, স্মৃতিচারণ এবং নতুন করে প্রত্যাশা তৈরি হওয়ার যে বিষয়গুলো, এগুলোই ছিল মূলত বেশিরভাগের আলোচনায়। শুধু একটু ভিন্নতা দিয়েছে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে, এবং আগেই ধারণা করা হয়েছিল, কিন্তু এটাও একটা ঠিক হাস্যকর ব্যাপার হয়েছে অনেকে মনে করে এই জন্য যে রাষ্ট্রপতির যে ভাষণটা এটা একটা রুটিন, এটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার একটা রুটিন ওয়ার্ক মাত্র। ঠিক আজকে যারা রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়ার্কআউট করলো সেটাও তাদের সাংবিধানিক অধিকার, এটাও তারা কিন্তু করতে পারে, কিন্তু তার আগে যে চিত্রটা এখানে তৈরি করলো সেটা অনাকাঙ্ক্ষিত। যেমন ধরেন জাতীয় সঙ্গীত যখন বাজছিল তখন বিরোধী দলীয় সদস্যরা প্রথমে তারা দাঁড়াননি, তারপরে বিএনপি মহাসচিব বা আরো 2-1 সদস্য ইশারা করে অনুরোধ করার পরে তারপর তারা জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ালেন। দ্বিতীয় হলো গিয়ে প্রেসিডেন্টের ভাষণকে কেন্দ্র করে তারা ভেতরের যে মিছিলটা করলো সেই মিছিলটাও খুব ভালো হয়নি, ভালো নজির স্থাপন করেনি। তারা তাদের পছন্দ নয়, তাদের একটা প্রতিবাদ, সেই নীরব প্রতিবাদ হিসেবে তারা ওয়ার্কআউট তো করতেই পারতো। এখন এই প্রেসিডেন্ট আজকে এত খারাপ হয়ে গেল তার একটা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে, যেই বক্তব্যটা বাংলাদেশের এখনকার যে পদ্ধতি সেই অনুসারে মন্ত্রী পরিষদের অনুমোদিত একটা বক্তব্য, ফলে বক্তব্যটা পাঠ করেছেন রাষ্ট্রপতি, কিন্তু এটা রাষ্ট্রপতির বক্তব্য ওইভাবে বলা যাবে না এই জন্য কারণ মন্ত্রী পরিষদ এটাকে অনুমোদন করে দেয়। এটা বাংলাদেশে 96 সাল থেকে চলে আসছে। সুতরাং মন্ত্রী পরিষদ অনুমোদিত একটা বক্তব্য রাষ্ট্রপতি পাঠ করছেন, যেহেতু রাষ্ট্রপতি পদে তিনি আছেন, এটা নিয়ম রক্ষার জন্য একটা রুটিন ওয়ার্ক হিসেবে এটা করতেই হতো। এই রাষ্ট্রপতির হাতে কি নাহিদ ইসলাম তার কাছে কি উপদেষ্টা হিসেবে শপথ নেননি?
তারপরে তার পদত্যাগ চাওয়া হয়েছে, অনেক কিছু চড়াই উতরাই আছে, কারো আপত্তি ছিল, কারো চাওয়া ছিল পদত্যাগ, কিন্তু ফাইনালি যখন এমপি নির্বাচিত হয়, এমপি নির্বাচিত হওয়ার পরে সেদিনকে এই এমপিরা ওনার হাতেই শপথ নিয়ে এমপির বৈধতা নেননি। যদি রাষ্ট্রপতির হাতে সেদিন শপথ না নিতেন, ওই দিন যদি প্রতিবাদটা করতে পারতেন যে এই ফ্যাসিবাদের দোসর বা শেখ হাসিনার নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতির কাছে আমরা শপথ নিয়ে জনগণের রায়ে নির্বাচিত হওয়া এমপি আমরা নিজেদেরকে কলঙ্কিত করব না, এই দৃঢ়তা যদি এমপিরা তো রাষ্ট্রপতির কাছে শপথ নেননি, এমপিরা নিয়েছেন সিসির কাছে, সরি এটা তো এই যে উপদেষ্টা হিসেবে নাহিদ ইসলাম নিয়েছেন, তারপরে আসিফ মাহমুদ দুজনেই নিয়েছেন, কিন্তু আসিফ মাহমুদ তো আজকে এমপি না, কিন্তু এমপি হিসেবে আজকে নাহিদ ইসলাম তো আছেন। ফলে এই যে শপথটাকে কেন্দ্র করে যে প্রথম দিনে এই যে বিভক্তিটা দেখা দিল এবং ওয়াকআউট করছে, তার আগে হইল গিয়ে আবার মিছিল করা, এবং সেই মিছিলের যেই ভাষা ছিল সেটাও খুব শোভন ছিল না। আর একটা যেটা বললাম, জাতীয় সঙ্গীতের সময় তাদের শুরুতে না দাঁড়ানোটা, ফলে প্রতিবাদ করবেন এটা তাদের অধিকার, প্রতিবাদের ভাষাটা কেমন হবে সেটাও মাথায় রাখা দরকার। কারণ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেই ধরনের সংসদ প্রত্যাশা করছে সরকারি দল এবং বিরোধী দল, যেই রকম প্রতিশ্রুতি দিচ্ছে এবং দেশবাসী যেটা প্রত্যাশা করছে, আশা করছে, সেইটার একটু খানিকটা হোঁচট আজকে খেয়েছে শুধুমাত্র রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে। এটা না করে তারা তাদের প্রতিবাদ আছে, এটা আগেই জানা ছিল, এনসিপির এমপিরা বাইরে দাঁড়িয়েও তারা প্রতিবাদ করেছেন, তারপর তারা ওয়াকআউট করেছেন, সে পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এইভাবে হট্টগোল করা, মিছিল করা এবং মিছিলের যেই ভাষা আর জাতীয় সঙ্গীতের সময় না দাঁড়ানো, এইসব বিষয়গুলো অ্যাভয়েড করলে আরো একটু সুন্দর হতে পারতো। কিন্তু তারপরেও বলবো, প্রথম দিন হিসেবে বক্তব্য যারা দিয়েছে যথেষ্ট গ্রহণযোগ্য ভালো বক্তব্য দিয়েছেন এবং নতুন আশা জাগিয়েছেন যে ভবিষ্যতে ভালোভাবে চলবে। কারণ জামায়াত ইসলামের নেতা, বিরোধী দলীয় নেতা, তিনি কিন্তু বলেছেন যে এই ওয়াকআউট আজকে একটা স্পেসিফিক ইস্যুর প্রতিবাদে, পরবর্তী অধিবেশন যেদিন বসবে সেদিন তারা আবার যাবেন এবং নিশ্চয়ই দেশের স্বার্থে সবাই কথা বলবেন, ভূমিকা রাখবেন। ভাই যে কথাগুলো বললেন সেটার ব্যাখ্যাটা আমি যদি এভাবে বলি যে 5 তারিখে যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যায়, সেই সময়টা তো একটা সাংবিধানিক শূন্যতার জায়গা তৈরি হয় এবং কোনো নিয়ম কানুনের বলয়ে আমার মনে হয় না কোনো সংবিধান বিশেষজ্ঞ সেখান থেকে ফেলতে পারবে। এবং আমরা তখন দেখেছিলাম যে যেই মুহূর্তে আসলে ছাত্র জনতা বা বাংলাদেশে আপামর জনতা একরকম সিদ্ধান্ত নেওয়ার দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় আসলে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা হচ্ছে যে সেনা বাহিনীর যে প্রধান ছিলেন তার কাছে আসলে দেখা করতে গিয়েছিলেন, বা সেই সময় ধর্ণা ধরার জন্য অন্য কোনো একটা পরিকল্পনা ঘটছিল। তো সেই মুহূর্তে কিন্তু সেটাকে মিটিগেট করার জন্য আমরা কিন্তু সেই সময় চেষ্টা করেছি দেশে যেন আর কোনো রকম খুনাখুনি, আর কোনো রক্তপাত না হয়, সেজন্য একটা স্থিতিশীল পরিবেশের জন্য সবগুলো রাজনৈতিক দলকে সমন্বয় করে আমরা চেষ্টা করেছি একটা জাতীয় সরকারের দিকে যাওয়া যায় কিনা। তারপর আমরা দেখেছি বিএনপির সেক্ষেত্রে বাধা, এবং আমরা তো সে সময় আসলে সংবিধান ছুঁড়ে ফেলে সামনের দিকগুলো এগোতে চেয়েছি, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি তারেক রহমান সাহেব থেকে বিএনপির যারা দায়িত্বশীল নেতারা ছিলেন বা অন্যান্য যারা স্টেক হোল্ডাররা ছিলেন, তারা আসলে বারবার সংবিধানের দোহাই দিয়েছেন এবং সংবিধানকে সামনে রেখে তারা হচ্ছে যে তখন চুপ্পুর ব্যাপারটাকে তারা কিন্তু সরাতে দেয়নি। এবং এক্ষেত্রে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে বিএনপির থেকেই শুরু থেকেই চুপ্পুকে সরাতে দেওয়া হয়নি, এবং তারা যখন ওত নেই সেটাও আসলে তাদের প্রেসক্রিপশনেই করতে হয়েছে। এখন ধরেন ডে ওয়ানে যদি আমি আমরা তো জানি যে এই বিএনপি, এই বাংলাদেশ জামাত ইসলামী এবং যারা যারা আছেন তারা আমাদের বন্ধু এবং আমরা রাজপথে একসাথে লড়াই করেছি। এখন এরকম ক্রাইসিস মোমেন্টে তাদের সাথে কি একটা বিরোধী অবস্থান কতটুকু নিয়ে যায়? যেক্ষেত্রে প্রথমে একটা অবস্থান আমরা নিলাম যখন সেনাবাহিনীর প্রধানের সাথে তারা দেখা করতে গেল, সেখানে কিন্তু আমরা একটা অবস্থান নিয়ে সেই প্রেক্ষাপটটা আমরা পরিবর্তন করেছি। কিন্তু তারপরে প্রত্যেকটা পদক্ষেপে তারা ধরেন যারা মুরব্বীরা আছেন তাদের তো রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান আমাদের থেকে অনেক বেশি, তারা যখন বারবার একদিকে আমাদেরকে গাইড করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা কতটা বিরোধিতার জায়গা যেতে পারবো? যদি বিরোধিতা আমরা অবস্থান নিয়ে ফেলতাম সেখানে তো আরেকটা রক্তপাতের দিকে চলে যেত, তখন অভ্যন্তরীণ বিপ্লব, প্রতি বিপ্লব, এই সিচুয়েশনগুলো তৈরি হতো। তো সেটা ফলো করে আমরা চেষ্টা করেছি যে আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে তখন আমরা শপথের ক্ষেত্রে আমাদের ছাত্র তরুণ বা আমাদের যে উপদেষ্টা মন্ডলী ছিল তারা তখন ওত নিয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল যে উপদেষ্টা মন্ডলী গঠন করার পরেই তারা হচ্ছে যে মানে সংস্কার করে এই যে রাষ্ট্রপতি আছে তাকে আসলে সরিয়ে দেওয়া হবে। তখন একটা সাংবিধানিক শূন্যতার কথা বারবার বলা হয়েছে, কিন্তু এখন কি চাইলে সরানো যেত না? এখন তো সেই সাংবিধানিক শূন্যতার সুযোগটা নেই। এখন যে সরাবে না সাহেব, মানে আমি জানি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনো মানে নিজের দলীয় প্রধানের বক্তব্য শুনেও এরকম টেবিল চাপড়েছে কিনা, এত আনন্দিত হয়েছে কিনা যখন তিনি চুপ্পু সাহেবের বক্তব্য শুনছিল। আবার তারেক রহমান দিকে দেখছিলাম যে খুব হাস্যোজ্জ্বল ভাবে সেটা এনজয় করছে। এটা আমার কাছে লজ্জা লাগে যে এই বেগম খালেদা জিয়াকে এই চুপ্পু নানা রকম কটূক্তি করেছে, নানা রকম অকথ্য ভাষায় কথা বলেছে, তারেক রহমানকে নিয়ে কথা বলেছে। তারা এখন কি বলেছে? রাষ্ট্রপতি যেটাই বলুক না কেন, আপনি যদি আওয়ামী লীগের একজন এরকম প্রতিনিধিকে দিয়ে এগুলো বলান, সেটার মধ্যে আমার মনে হয় কোনো ক্রেডিট আছে। আচ্ছা জি, শান্ত ভাই, যেটি সাইফ মোস্তাফিজ বলছেন যে বিএনপি আসলে একটা বার্তা এর মধ্যে দিয়ে দিয়েছে, তারা ফ্যাসিজম ফিরিয়ে আনার যে বার্তা সেটাই তারা পাচ্ছেন আজকের এই সংসদ অধিবেশন দিয়ে। রিকনসিলিয়েশন এই কথা কেন বলা হচ্ছে? এটা তো জামাতও বলেছে, এটা তো এনসিপি বলছে কিনা জানি না, জামাত ইসলামও বলেছে, বিএনপিও বলেছে। সুতরাং যারা অপরাধী, অপরাধের বিচার হবে। অপরাধ না করলে
যদি ছোটখাটো অপরাধ হয় সে ভুল স্বীকার করে, সেই জন্যই রিকনসিলিয়েশন করার যে বিধান যেটা আনা হচ্ছে। আবার যারা অপরাধ করেনি, রাষ্ট্রের নাগরিক, শুধু একটা পক্ষের বিলিভার ছিল, তারা কিছু এনসিপিতে ঢুকবে, কিছু জামাতে ঢুকবে, কিছু বিএনপিতে ঢুকবে, কিছু নির্দলীয় হয়ে যাবে। সেটাই তো হচ্ছে। আমরা কি নির্বাচনের সময় দেখি নাই যে ঘুরে ফিরে তারা সব দলের পক্ষে গিয়েছে? আর আজকে এই সবার দায়িত্ব নিতে হচ্ছে বলেই তো আজকে জাতীয় সংসদে স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল, সেই দল 2/3 মেজরিটি পেয়ে সংসদে, এবং তাদের সরকারের সময় আজকে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের তাদের বিষয়ে শোক প্রস্তাব তো বিএনপি বিরোধিতা করে নাই, করছে না। কারণ এইটাও তাদের প্রতি অন্যায় হয়েছে, সুতরাং এটাও বিএনপির দায়িত্ব সেই অন্যায়ের প্রতিকারটা করা। সুতরাং তারেক রহমান যখন প্রধানমন্ত্রী, দেশের সকল নাগরিকের দায়িত্ব, সকল সংগঠনের দায়িত্ব। আপনার সাথে একমত, এবং আমার মনে হয় যে দেশে এখন এই সিচুয়েশন এসে গেছে যেখানে আসলে দিল্লি থেকে এখনই আমার মনে হয় যে শেখ হাসিনাকে আসলে সাদরে ফিরিয়ে সাংবিধানিক অ্যাকচুয়ালি সাংবিধানিক শূন্যতাটা পূরণ করে আপনার শেখ হাসিনাকে ক্ষমতায় বসায় দেন, প্রধানমন্ত্রী তো দিয়ে দেন, আপনার তারেক রহমান প্রধানমন্ত্রী থাকুক, দুইজন মিলেমিশে পুরো বাংলাদেশটাকে আবার নতুন করে ওই যে ডিজিটাল